বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের কোচ জেরার্ড এবং তার ফেসবুক পোস্ট এবং বাফুফে কেন্দ্রিক যেই ঘটনাটা গতকালকে ঘটে গেল, এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। সো ঘটনাটা যখন তিনি প্রথম পোস্টটা করেন, সেখানে একটা উদ্বেগের জন্ম দিয়েছিল যে এরকম কিছুর ইঙ্গিত ছিল যে বাফুফে তাকে আসলে বেতন বা তার যে প্রয়োজনীয় সুবিধাদি সেগুলো আসলে দিচ্ছিল না। অ্যান্ড এটা পোস্টে দেখে মনে করাটা স্বাভাবিক। বাট আমার থেকে ফার্স্ট দেখেই মনে হচ্ছিল যে এখানে আসলে কোনো না কোনো যদি কিন্তু কিংবা মিসকমিউনিকেশনের বিষয়টা আসলে রয়েছে। না হয় বাফুফের বর্তমানে যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনো একটা কোচকে বেতন দিতে না পারা বা বেতন না দেওয়া, এই বিষয়টা একেবারেই যায় না। কিন্তু অনেকেই দেখলাম যে তার ওই ফেসবুক পোস্টের পরপরই আসলে বাফুফেকে ঢালাওভাবে এই কি বলে দোষ দিয়ে পোস্ট করছিলেন। আর ওই পোস্টগুলো আসলে রিচও খাচ্ছিল এবং তার পরপরই তিনি দেখলাম যে আরেকটা ভিডিও প্রকাশ করলেন। সো ভিডিওটাতে একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি এমন একটা জায়গাতে আছেন যেটা কোনো একটা অফিস বা এরকম কিছু একটা। কিন্তু দিন শেষে বিষয়টা ক্লিয়ার হয়ে আসলো, মানে আমার মনের ভিতর তখন যে জিনিসটা ঘুরপাক খাচ্ছিল যে এখানে মিসকমিউনিকেশন কিংবা তার স্যালারি না পাঠাতে পারার একটা বিষয় রয়েছে। কারণ এটা হইতেই পারে, একজন বিদেশি নাগরিক যখন বাংলাদেশে চাকরি করতে আসে, সে যেই সেক্টরেই হোক তার একটা ইনকাম ট্যাক্সের ব্যাপার থাকে। আহ, তার জন্য টাকা পাঠানোটা আমাদের মতো একেবারেই সহজ না। এমন না যে ব্যাংকে গেলাম টাকা পাঠিয়ে দিলাম, এরকম না। সো দিন শেষে আমি এরকম কিছু চিন্তা ভাবনা করলেও বিষয়টা আসলে পরবর্তী তার আরেকটা পোস্টে প্রকাশ পায় যে আসলে তিনি টাকা হাতে পেলেও আসলে সেটা পাঠাতে পারছেন না ব্যাংকিং জটিলতায়। এবং তিনি সেখানে তার ভয়ের কথা জানান, যেই ভয়টা হচ্ছে তাকে নাকি অনেকেই ঘিরে ধরছে, টাকা চাচ্ছে। সো এসব জিনিসটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাভাবিক। একজন নর্মাল মানুষ যখন একটু ভালো ড্রেস আপ পরে বা ব্যাংকের আশেপাশে যায়, তখন তাকে কিভাবে আসলে ভিক্ষুকরা ঘিরে ধরে, এটা আসলে বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু না। সো তার জন্য এই এক্সপিরিয়েন্সটা পরিপূর্ণভাবে নতুন, যার কারণে সে একটু ঘাবড়ে গেছে বা বাংলাদেশের পূর্বে আহ, তার এই যে অভিজ্ঞতাটা ছিল না। এবং তার সাথে যে বাফুফের চুক্তি, সেটা মাত্র 1 মাস হয়েছে এবং চুক্তি অনুযায়ী তিনি বেতন পাবে হচ্ছে মাসের 10 তারিখের মধ্যে। সো তিনি যদি ওই উদ্বেগ কিংবা তার যে শঙ্কা সেটা 10 তারিখের পরে প্রকাশ করতেন, তাহলে এখানে আপনি বাফুফেকে দোষ দেওয়ার একটা জায়গা ছিল যে ইয়েস, 10 তারিখ পার হয়ে গেছে, এখনো বাফুফে তার বেতন দিল না। কিন্তু 10 তারিখ না হওয়ার পূর্বেই তিনি আসলে এই ধরনের একটা এলিগেশন নিয়ে আসে, এটা এটা কোনোভাবেই আসলে পেশাদারিত্বের প্রমাণ দেয় না। এটা একেবারেই একটা অপেশাদার কাজ হয়েছে। এবং যারা এই বিষয়কে কেন্দ্র করে বাফুফেকে দোষারোপ করেছেন, গালিগালাজ করেছেন, যাই করেছেন, আই থিঙ্ক এই জায়গাতে আসলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত আপনাদের। কারণ এটা পুরোপুরি একটা মিসকমিউনিকেশন হয়েছে এবং বোঝার ভুল হয়েছে। এবং ওই যে একজন মানুষ প্রথমবারের মতো বাংলাদেশের কি বলে সিচুয়েশনের মুখোমুখি হয়েছে এবং খুব বেশি ভয় পেয়ে গেছে। আর কোচ জেরার্ডের প্রতি আমার একটা কথা থাকবে, সেটা হচ্ছে এই যে এক্সপিরিয়েন্স বা আপনি আসলেন, প্রত্যেকটা বিষয়কে আপনি সোশ্যাল মিডিয়াতে যে প্রকাশ করেন এবং খুঁটিনাটি যে কোনো বিষয়ে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসেন, এটা বড় একটা ইমপ্যাক্ট কিন্তু বাংলাদেশ ফুটবলে ফেলে দিল। আপনি হয়তো খুব একটা বেশি বিপদে পড়বেন না বা আপনি এখান থেকে চলে গেলেও আপনার কিছু আসবে না, যাবে না, কিন্তু বাংলাদেশ ফুটবলের নাম খারাপ করার জন্য আপনার এরকম কর্মকাণ্ড যথেষ্ট। মানে সোশ্যাল মিডিয়ার যে ভালো খারাপ দুইটা দিকই রয়েছে, সেই খারাপ দিকটার শিকার কিন্তু বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়ে গেল। সো অতিরিক্ত আসলে যে কোনো কিছু বা একটা দেশের প্রেক্ষাপট না বুঝে, একটা দেশের নার্ভ আপনি ধরতে না পেরে ওই দেশকে নিয়ে যে কোনো পোস্ট করলে এটা যে আসলে হিতে বিপরীত কিছু হইতে পারে, এটা আসলে তারই একটা অংশ। আর এদেশে এই মানুষ আসলে আপনাকে বিদেশি মানুষ দেখেছে বলেই আসলে আপনার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, টাকার জন্য গিয়েছে। এখানে আসলে আপনার ঘাবড়ানোর বা ভয় পাওয়ার মতো কিছু নাই। সো আশা করি এই বিষয়টা পরিপূর্ণভাবে আসলে ক্লিয়ার হয়ে গেছে। এখানে মিসকমিউনিকেশনের একটা ব্যাপার ছিল, অপেশাদারিত্বের ব্যাপার ছিল, কিংবা ওই যে সোশ্যাল মিডিয়ার একটা খারাপ দিক যে রয়েছে, সেটার ইমপ্যাক্ট আসলে এখানে ছিল। দ্যার ইজ নাথিং এলস, অ্যান্ড দ্যাটস ইট।